তো গতকালের তরুণ উদ্যোক্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যারা শ্রমিকদের সংগঠিত করার জন্য বাংলাদেশে উদ্যোগ নিয়ে থাকেন, ব্যস্ত থাকেন বা তৎপরতা করেন, তাদের নিয়ে আজকে আমরা আলোচনার ভিতরে এসেছিলাম। আলোচনার মূল সারবস্তু যেটা ওনারা আমাদের বলেছেন সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। তারা তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। ওনারা আরও বলেছেন যে শ্রমিক কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ হওয়া উচিত সেগুলো যথোপযুক্তভাবে হয় না, যেমন আপনার ভবিষ্যৎ তহবিল বা অন্যান্যদের সামাজিক সুরক্ষার অন্যান্য ক্ষেত্রে যেগুলি থাকে। ওনারা আরও একটু যেটা বলেছেন সেটা হলো বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায় করার জন্য যেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করার প্রয়োজন বা অধিকার আছে সেটাও ওনারা নির্বিঘ্নে করতে পারছেন না বলে ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। ওনারা এখানে আরও বলেছেন সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে যে আপনার যে নতুন অর্থনীতি গড়ে উঠছে, সেই নতুন অর্থনীতি যেগুলোকে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা অন্যান্য আইটি ভিত্তিক আছে, সেখানেও শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে। আর আমি তো বলেছি বোধহয় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ওনারা এই সমস্ত পুরনো কারণগুলোকে আমাদের বলেছেন, অর্থাৎ কেন বাংলাদেশে শ্রমিকরা দেশের উন্নতি হলেও তাদের ন্যায্য হিস্সা তারা পান না, সেইটাই ওনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে, সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব। আমরা নিজেদের ভিতর দায়িত্ব ভাগ করেছি, কে কোনটা আমরা মনোযোগ দিব আমাদের বিশেষজ্ঞ মানে যোগ্যতার ভিত্তিতে। তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমরা সবচেয়ে প্রথমে কাজ করেছি সেটা হলো যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আমাদের যে সংশয় আছে সেটা নিরূপণ করার জন্য আমরা সরকারি তথ্য ব্যবস্থার মানুষদের সাথে আলোচনা করেছি। এরপরে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করছি, যেমন উদ্যোক্তা ইত্যাদি, আজকে শ্রমজীবী তাদের সাথে আলোচনা হয়েছে। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা ঢাকার বাইরে যাব। আমরা চিটাগং, রাজশাহী এবং সিলেটে তিনটে আমরা টাউন হল মিটিং করব। এগুলি একটু কথা শেষ করি। এবং আমরা ঢাকার বাইরে যে সমস্ত মিটিং করব টাউন হলের, তাদের কথাগুলো আমরা শুনব। এই সমস্ত কিছু সংশ্লেষ করে যখন হবে তখনই আমরা আমাদের একটা খসড়াতে উপনীত হব। এখন পর্যন্ত আমাদের যে 3 মাসের সময়সূচি দেওয়া আছে আমরা সেটাকে মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গবেষণা পদ্ধতি হলো এই, কোনো একটা নির্দিষ্ট উৎসের প্রতি আপনি আস্থা রাখবেন না। আপনি একটা উৎসের সাথে অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যকে আপনি মিলিয়ে তার গড়মিল আছে কিনা সেগুলোকে নির্ধারণ করবেন। আমরা প্রথমে করেছি যে এ পর্যন্ত আমাদের এত দিনের যে গবেষণা, আমরা তো শূন্য থেকে শুরু করি নাই, এবং এই মানুষগুলোর পিছনে তো তাদের গবেষণার অভিজ্ঞতা আছে, সেহেতু সেই সমস্ত গবেষণার অভিজ্ঞতাকে আমরা প্রথমত বিবেচনায় নিয়েছি। তারপরে আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত করার চেষ্টা করেছি তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। সেই সমস্ত প্রতিষ্ঠানের ফলাফলকে যারা ব্যবহার করে থাকেন তাদের কি সমস্যা আছে আমরা তাদের সাথে আলোচনা করছি। এবং তারপরে আমরা এইটার সাথে আমাদের যে নতুন তথ্য উপাত্ত এগুলিকে যুক্ত করার বিষয় আছে সততার সাথে, সেইগুলোকেও বিশ্লেষণ করছি। এই রকম বহুবিধ পদ্ধতিকে সম্মিলিতভাবে আমরা একটা কোনো কাজ করছি। এই যে স্টেক হোল্ডার কনসালটেশন, এটা আমাদের 5-6 রকমের বিভিন্ন পদ্ধতির একটি মাত্র, সেহেতু সবগুলোকে একত্রিত করেই আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব, এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারব।